মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন 11 পর্ব। এরপর রবি সত্যি খুব ব্যস্ত হয়ে পড়লেন। সম্পত্তি নিয়ে কিছু কিছু অশান্তি চলছিলই। এই সময়ে তা প্রকট হয়ে পড়ে। গুণেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তাঁর 3টি নাবালক পুত্রের ভাগের সম্পত্তির দেখাশোনার ভার দেবেন্দ্রনাথই নিয়েছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি সেই দায়িত্ব দিয়েছেন রবিকে। যদিও গুণেন্দ্রনাথরা কখনো ব্রাহ্মধর্ম গ্রহণ করেননি এবং তাদের বসত বাটিও আলাদা, তবু একই পরিবারের এই দুই শাখায় কখনো সৌহার্দ্যের অভাব হয়নি। গগনেন্দ্র, সমরেন্দ্র, অবনীন্দ্র এই 3 ভাইই রবির বিশেষ ভক্ত, কিন্তু বাইরে থেকে নানান লোকের উস্কানি দেবার অভাব হয় না। গুণেন্দ্রনাথের ওই পুত্ররা এখন সাবালক, নিজেদের সম্পত্তি তাদের এখন বুঝে নেওয়াই উচিত। ঠিক কথা। জমিদারিতে তাদের ন্যায্য ভাগ কোথায় কতখানি তাও জানা দরকার। এরকম একটা গুঞ্জন তুলে দিল ওই পরিবারের শুভার্থীরা। এই নিয়ে মামলা মোকদ্দমা শুরু হলে অনেকেরই লাভ। দেবেন্দ্রনাথের এতগুলি কৃতিপুত্র, তবুও তিনি জমিদারি ও পারিবারিক বিষয়ে সবকিছু দেখাশুনো সিদ্ধান্ত নেবার পূর্ণ কর্তৃত্ব দিলেন কনিষ্ঠ পুত্রকে। এই সময়ে তিনি রবিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন, যার ফলে দুই পরিবারের যে কোনো খুঁটিনাটি সমস্যায় রবিকেই মাথা ঘামাতে হবে। এজন্য এখন রবিকে প্রায় উকিল ব্যারিস্টারদের সঙ্গে পরামর্শ করতে হয়, কখনো কখনো ছুটতে হয় আদালতে। কে বলে কবিদের সাংসারিক জ্ঞান থাকে না? এইসব বৈষয়িক কাজে বাবা মশাইকে খুশি করা সহজ নয়। সামান্য গাফিলতিও তার নজর এড়ায় না। দেবেন্দ্রনাথ এখন অবস্থান করছেন পার্ক স্ট্রিটের এক ভাড়া বাড়িতে। রবিকে সেখানে ঘন ঘন ছুটতে হয়, পিতার কাছে সব হিসেব নিকেশ দাখিল করতে হয়। রবির কাজকর্মে পিতা বেশ সন্তুষ্ট। তিনি অন্য পুত্রদের বাদ দিয়ে জোড়াসাঁকো বাড়ির সংলগ্ন একখণ্ড জমি দান করেছেন রবিকে। রবি সেখানে নিজস্ব একটি বাড়ি বানাচ্ছে, সে খরচও যোগাচ্ছেন দেবেন্দ্র। রবির অবস্থা এখন বেশ সচ্ছল। পারিবারিক মাসোহারা ছাড়াও জমিদারির কাজ দেখার জন্য অতিরিক্ত মাসোহারা পান। ভাইপোদের সঙ্গে পৃথক ব্যবসাতেও বেশ লাভ হচ্ছে। পাট ও আখমারাই কল ছাড়াও এখন কাঁচা চামড়া কেনা বেচা যুক্ত হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে কাঁচা চামড়া কেনা হয়, আর সেগুলি বিক্রি হয় কলকাতায়। এর মধ্যে শেখ রহম আলী ও ফকির মোহাম্মদ নামে 2 ব্যক্তি রবিদের কোম্পানি থেকে প্রচুর চামড়া কিনে নিয়ে টাকা আটকে দিল। অনেক টাকার ব্যাপার। সুতরাং মামলা ঠুকতে হলো ওদের বিরুদ্ধে। ব্যবসাতে জড়িয়ে পড়ে রবি বুঝতে পারল, ইংরেজ বণিকদের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় বাণিজ্যের প্রসার ঘটাতে না পারলে এদেশের মানুষের উন্নতির কোনো আশা নেই। জ্যোতিদাদা ঠিক পথে এগোচ্ছিলেন, কিন্তু বেহিসাবি ও হঠকারী ছিলেন বলেই তিনি সর্বশান্ত হলেন। দেশীয় ব্যবসায়ীদের অগ্রসর হতে হবে ধীরে ধীরে। ইংরেজ কোম্পানিগুলি সহজে তাদের বাজারে ঢুকতে দেবে না। সেই জন্যই আগে দরকার দেশের মানুষদের সজাগ করা। তাঁরা যদি স্বেচ্ছায় বিলিতি দ্রব্যের বদলে স্বদেশি দ্রব্য কিনতে শুরু করে, তাহলে বিদেশি ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হবে। অবশ্য দেশি জিনিসের মান ও গুণেরও উন্নতি করতে হবে। অনেক গ্রামীণ কুটির শিল্পের কথা শহরের মানুষ জানেই না। সে কারণে শহরে শহরে স্বদেশি শিল্প ভাণ্ডার স্থাপনের বিশেষ প্রয়োজনীয়তা আছে। জমিদারির কাজ, ব্যবসা, বৃহৎ পরিবারের সব কিছুর বিলি ব্যবস্থা, এসব তো আছেই, কিন্তু কলমও থেমে নেই। এখন আর রবি দিনের বেলায় লেখার সময় প্রায় পান না। লেখেন রাত্রির বেলা। দিনের কর্মব্যস্ত মানুষটির সঙ্গে রাত্রির মানুষটির যেন কোনো মিল নেই। সকলের থেকে আলাদা এক নির্জন মানুষ, নিজের মধ্যে বিভোর। এখন গদ্যের চেয়ে গানই আসছে বেশি। সভা সমিতিতে গেলে লোকে নতুন গান শুনতে চায়।
কখনো সখনো ফরমায়েশি গানও লিখতে হয়। অনুবাদ ঘেঁষা গানের দিকেও তার ঝোঁক পড়েছে। বহুল প্রচলিত কোনো শাস্ত্রীয় সঙ্গীত গুনগুন করতে করতে তাতে বাংলা কথা বসাতে ইচ্ছে করে। মূল সুরের কাঠামোটা ঠিকই থাকে, তবু এমন কিছু একটা ঘটে যায় যে শেষ পর্যন্ত আর সেটা ঠিক শাস্ত্রীয় সঙ্গীত থাকে না, রবির নিজস্ব গান হয়ে যায়। রবির বন্ধু কবিবর দ্বিজেন্দ্রলাল রায় বললেন, আপনার গান এত শক্ত যে আমার গলায় ওঠে না কিছুতেই। আপনি সুরের মধ্যে কি একটা ঘটিয়ে দেন বলুন তো। দ্বিজেন্দ্রবাবু নিজে সুগায়ক। যে কোনো আড্ডা সম্মেলনে তিনি নিজের লেখা গান গেয়ে দারুণ জমিয়ে দেন। তাঁর রীতিমতন শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া তৈরি গলা, তবু তিনি রবি রচিত গান কিছুতেই গলাতে তুলতে পারেন না। এই শীতে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসবে। সেই উপলক্ষেও রবিকে নতুন গান রচনার ফরমাশ জানানো হয়েছে। কংগ্রেস সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বা কৌতূহল দিন দিন বাড়ছে। কংগ্রেসের অধিবেশন একটা বেশ বড় রকমের ঘটনা। রবি এবং ঠাকুর পরিবারের অনেকেই কংগ্রেস সম্পর্কে বিশেষ উৎসাহী। আসন্ন অধিবেশনে রবি একজন প্রতিনিধি, তাঁর ওপর পড়েছে উদ্বোধনী সঙ্গীতের ভার। একদিন সকালে কংগ্রেসের বিশিষ্ট নেতা বিপিন পাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এলেন জোড়াসাঁকোর বাড়িতে। বিপিন পাল মশাই রবিকে একটি বিচিত্র অনুরোধ জানালেন। মহারাষ্ট্রে গণেশ পুজো খুব জনপ্রিয়, সেই উপলক্ষে বহু মানুষ সমবেত হয়। আমার ইচ্ছে এখানে দুর্গাপুজোও সেইভাবে প্রচলিত হোক। দিকে দিকে সর্বজনীনভাবে এই পুজো ছড়িয়ে পড়ুক। তবে নিছক পুজো নয়, দেবী মূর্তিকে দেশমাতৃকার রূপ দিতে হবে। এই পুজো উপলক্ষে সবাই নিজের দেশকে জননী হিসেবে ভাবতে পারবে। সেইভাবে দেবী মূর্তির আদলে মাতৃস্তোত্র রচনা করা দরকার। রবীন্দ্রবাবু, আপনি ছাড়া তেমন গান আর কে বাঁধতে পারবে? আপনি গান বাঁধুন, সেই গান পরিবেশিত হবে কংগ্রেসের মঞ্চে। অনুরোধটি শুনে রবি বেশ অবাক হলেন। কংগ্রেসের মঞ্চে দুর্গা মূর্তির বন্দনা? কংগ্রেস কি শুধু হিন্দুদের? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, পারসী, খ্রিস্টান সবাইকে মেলাবার জন্যই তো কংগ্রেসের প্রতিষ্ঠা। হিন্দু ছাড়া আর কেউই তো ঠাকুর দেবতায় বিশ্বাসী নয়। আমি তো ধর্মের গান চাইছি না, চাইছি দেশ বন্দনা। নিছক মানচিত্র দেখে দেশকে বোঝা যায় না। মাতৃমূর্তি হিসেবে কল্পনা করলে সমগ্র দেশ চোখের সামনে ভেসে ওঠে। ভক্তিতে আমাদের মাথা নুয়ে আসে। মুসলমান খ্রিস্টানরা তো এখনো তেমন কোনো গান রচনা করেনি। দেশাত্মবোধক গান আর কোথায়? হিন্দুরা লিখতে গেলে একটা মূর্তির আদল এসে যাবেই। অত খুঁতখুঁতে হলে চলে না রবিবাবু। আমরা তো মুসলমান খ্রিস্টানদের দুর্গাপুজো করতে বলছি না, কিন্তু দেশকে মা বলে মেনে নিতে আপত্তি হবে কেন? বঙ্কিমবাবুর বন্দে মাতরম গানটি তো সেরকম গানের আদর্শ, সেটি গাইলেই হয়। আপনি নতুন করে সহজ ভাষায় লিখে দিতে পারতেন যদি, একই সঙ্গে ভক্তি উদ্দীপনা মিলিয়ে। আমাকে মাফ করবেন, আমার পক্ষে সম্ভব নয়। বিপিন পাল খানিকটা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। রবি কিছুক্ষণ বসে রইলেন চুপ করে। কংগ্রেসের মঞ্চে দেবী বন্দনা গীতি সম্পর্কে তার আপত্তি তো আছেই, তাছাড়া তিনি নিজেও যে মূর্তি পূজায় বিশ্বাসী নন। অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে কলম দিয়ে ভক্তিরসের গান বেরুবে কি করে? রবি বরং অন্যরকম একটি গান লেখার কথা ভাবলেন। বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের প্রতিনিধিরা আসবেন, তাদের পৃথক পৃথক ভাষা। কংগ্রেসের মঞ্চে ভাষা একটা সমস্যা। ভারতের কোনো ভাষাই সর্বজনবোধ্য নয়, তাই ইংরেজিতেই সব বক্তৃতা ও প্রস্তাব পেশ হয়। এক একজনের বক্তৃতায় ইংরেজির ফোয়ারা ছোটে। রবি ভাবে, যেখানে স্বদেশী ভাব জাগাবার এত প্রয়াস চলছে, সেখানে রাজশক্তির ভাষাকে এতখানি গুরুত্ব দেওয়া আমার পছন্দ নয়। ইংরেজির প্রাধান্যের জন্যই কংগ্রেসের নেতৃত্বে যত সব বিলেত ফেরত ব্যারিস্টারদের আধিপত্য। যাঁরা ভালো ইংরেজি জানেন না, তারা তাঁদের মতামত ব্যক্ত করার সুযোগও পান না। আর কলকাতায় অধিবেশন হলেও সব বাংলা গান গাইলে অনেক প্রতিনিধিই কিছু বুঝবেন। যদি অধিকাংশ তৎসম শব্দ মিশিয়ে কোনো গান রচনা করা যায় তাহলে কেমন হয়?
অধিকাংশ শিক্ষিত মানুষই সংস্কৃত কিছুটা বোঝেন। দক্ষিণ ভারতের তামিল তেলেগু ভাষীরাও সংস্কৃত জানেন, যেমন শিক্ষিত হিন্দুরা ফার্সি জানে, তেমনি শিক্ষিত মুসলমানরাও সংস্কৃত শেখে। রবি লিখলেন, ওই ভুবন মনোমোহিনী, ওই ওই নির্মল সূর্য করজ্জল ধরণী, জনক জননী জননী। গানটি তৎসম শব্দবহুল বটে, কিন্তু অজ্ঞাতসারে এর মধ্যেও যে একটি মূর্তির আদল এসে গেছে তা রবি তখন খেয়াল করলেন না। শেষ পর্যন্ত কংগ্রেসের নেতারা ঠিক করলেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমই হবে উদ্বোধনী সঙ্গীত। রবির যুক্তিতে এই গানটিও সংস্কৃত, সুতরাং সর্বজন গ্রাহ্য হবে। রবির ইচ্ছে ছিল প্রথম গানটি হবে অন্তত 10-12 জনকে নিয়ে সমবেতভাবে, তাতে বেশ জমজমাট হয়। বন্দে মাতরম গানটির প্রথম 2টি স্তবকের সুর রবি নিজেই দিয়েছিলেন, কিন্তু অন্যদের শেখাতে গিয়ে দেখলেন সবাই সুর ঠিক তুলতে পারছে না, তেমন জমছে না গানটা। এর বদলে জ্যোতি দাদার একটা গান দিয়ে উদ্বোধন করলে কিরকম হয়? চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। এ গানের কথা যেমন দেশাত্মবোধক, সুরও সহজ, অনেকটা মার্চিং সং এর মতন। এই শীতে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসবে। সেই উপলক্ষেও রবিকে নতুন গান রচনার ফরমায়েশ জানানো হয়েছে। কংগ্রেস অধিবেশনের জন্য প্রকাণ্ড মণ্ডপ তৈরি হয়েছে বিডন স্কোয়ারে। এই দ্বাদশ অধিবেশনের সভাপতি বোম্বাইয়ের বিশিষ্ট আইনজীবী জনাব রহিমতুল্লাহ, এম সায়ানি, ভারতের বিখ্যাত খ্যাতিমান সমস্ত ব্যক্তি এখানে উপস্থিত। মঞ্চের ওপর একটা পিয়ানো ও অন্যান্য বাদ্যযন্ত্র এনে রবির পরিচালনায় প্রথমে সমবেত স্বরে হল জ্যোতিরিন্দ্রনাথের ওই গান। প্রচুর হাততালির পর কয়েকজন চেঁচিয়ে উঠল, রবিকে এককভাবে গাইতে হবে জনতার দাবিতে। শ্রোতার সংখ্যা প্রায় 2000। মঞ্চ থেকে মনে হয় যেন এক বিপুল জলরাশি। রবি নিজের গানের বদলে বন্দে মাতরমই গাইবেন ঠিক করে রেখেছিলেন। সরলাকে বসতে বললেন অর্গানে, সে এই গানটির সুর ভালো জানে। তারপর রবি মঞ্চের একেবারে সামনে এসে একক কণ্ঠে ধরলেন গান। অত মানুষ একেবারে নিঃশব্দ, তার মধ্যে গমগম করতে লাগল রবির ভরাট কণ্ঠস্বর। সেই প্রথম সারা ভারতের প্রতিনিধি বন্দে মাতরম গানটি শুনল এবং জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সমস্ত প্রতিনিধি ধন্য ধন্য করতে লাগল। এরপর আর অন্য গান জমে না। রবি তার নতুন গান ওই ভুবন মনোমোহিনী কয়েকজনকে শিখিয়ে তৈরি করেছিলেন, সেটা বাদ গেল। যারা গানটি শিখেছিল তাদের মধ্যে একজনের নাম অতুল প্রসাদ সেন। বিলেত ফেরত এই নবীন ব্যারিস্টারটির বেশ মিষ্টি সুরেলা গলা। অতুল খানিকটা নিরাশ হয়ে জিজ্ঞেস করল, রবিবাবু, আমাদের গানটা হবে না? কয়েকদিন পর ঠাকুরবাড়িতে কংগ্রেসের প্রথম সারির নেতাদের ভোজসভায় আপ্যায়িত করা হল। খাদ্য পরিবেশনের আগে গান। রবি তাঁর গায়ক গায়িকাদের সবাইকে সাদা পোশাক পরে আসতে বলেছিলেন। তিনি নিজেও পরেছেন শুভ্র ধুতি ও কামিজ, তার উপর সিল্কের চাদর। তিনি মাঝখানে দাঁড়ালেন, দুপাশে অন্য যুবক যুবতীরা। ওই ভুবন মনোমোহিনী শুনে অন্য প্রদেশের শ্রোতারা স্বীকার করলেন তাঁদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। এমন মধুর সুরের গানও তারা আগে শোনেননি। পরপর কয়েকদিন বেশ ধকল যাওয়ায় রবি খানিকটা ক্লান্ত হয়ে পড়লেন। মনটা কলকাতা ছেড়ে পালাই পালাই করছে। শীত পড়েছে জাঁকিয়ে। এই সময় শিলাইদহের নাগর নদীতে বজরা ভাসিয়ে দিন কাটানোর মতন আনন্দের কোনো তুলনা হয় না। নদী হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু কলকাতার কিছু কাজ না চুকিয়ে যাওয়া যাবে না। হইহট্টগোলের মধ্যে প্রায় 1 মাস লেখা হয়নি কিছুই। এরকম কিছুদিন না লিখলে তার মন ছটপট করে। শিল্পরস ছাড়া তার মন পরিশ্রুত হয় না। রাত্রিরে দোতলার ঘরে
গ্যাসের বাতি জেলে রবি কাগজ কলম নিয়ে বসলেন। মাথায় কিচ্ছু আসছে না। কলম নিয়ে আঁকিবুকি কাটতে কাটতে একসময় একটা ছবি ফুটে উঠল, একটি নারীর মুখের আদল। রবি ভুরু কুঞ্চিত করে বললেন, আবার তুমি এসেছ? না না, মিথ্যে মিথ্যে মিথ্যে, তুমি কোথাও নেই। সব শেষ হয়ে গেছে। কতগুলি বছর কেটে গেল, আমি তোমায় মনে রাখিনি। হঠাৎ রবি হাহাকার করে ভেঙে পড়লেন। টেবিলে মাথা দিয়ে কাঁদতে লাগলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। আপ্লুত স্বরে বলতে লাগলেন, না না না, নতুন বউঠান, সত্যি নয়, এ কথা সত্যি নয়। আমি তোমাকে একদিনের জন্য বলিনি। আমি কি এত অকৃতজ্ঞ হতে পারি? সব সময় তোমার কথা মনে পড়ে। সেদিন বিডন স্কোয়ারে গান গাইবার পর যখন হাজার হাজার লোক আমার সুখ্যাতি করছিল, আমি তখনও শুধু ভাবছিলাম নতুন বউঠান এই দৃশ্য দেখলে কত খুশি হতো। অন্য লোকে যতই সম্মান দিক, শিরোপা দিক, আমার তুচ্ছ মনে হয়। তুমি তো আমাকে সম্রাট করেছ। তুমি আমার মাথায় পরিয়েছ প্রেমের মুকুট। বেশ কিছুক্ষণ বাদে রবি চোখ মুছে শান্ত হলেন। তারপর হঠাৎ সদ্য পাথর ভেদ করে উঠে আসা ঝর্ণার মতন লিখতে লাগলেন, আমার সত্য মিথ্যা সকলই ভুলিয়ে দাও। আমায় আনন্দে ভাসাও। না চাহি তর্ক, না চাহি যুক্তি, না জানি বন্ধ, না জানি মুক্তি। তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও। আদালত থেকে ফিরে দোতলার গাড়ি বারান্দায় বসে চা পান করছিল জাদুগোপাল। প্রতিদিন এই সময় তার স্ত্রী তো বটেই, ছেলে মেয়ে দুটি, তাঁর বিধবা ভগিনী, এক দূর সম্পর্কের পিসিমা, পিস্তত ভাই, সবাই উপস্থিত থাকে। এই সময়টিতে পারিবারিক সম্মেলন হয়। জাদুগোপাল এখন নামজাদা ব্যারিস্টার। যে কোনো পেশাতেই যারা সার্থক হয় তারা নিজের সংসারের প্রতি বিশেষ মনোযোগ দিতে পারে না। ছেলে মেয়েদের সঙ্গেও সাক্ষাৎ কখনো সখনো। সকালে এবং সন্ধ্যের পর জাদুগোপালকে চেম্বারে বসতে হয়। ক্রমেই মক্কেলদের ভিড় এমন বাড়ছে যে এক একদিন রাত 11টা বেজে যায়। তাই জাদুগোপাল বিকেলের এই সময়টায় বাইরের কারোর সঙ্গে দেখা করে না। পরপর 3 কাপ চা খায়। তার স্ত্রী সুনেত্রা নিজের হাতে কিছু না কিছু খাবার বানায়। জাদুগোপাল ছোট মেয়েটিকে কোলে বসিয়ে আদর করতে করতে টুকিটাকি পারিবারিক কাহিনী শোনে। জাদুগোপালের এক সময় গান বাজনার দিকে ঝোঁক ছিল। এখন একেবারেই সময় পায় না, তবে ছেলে আর মেয়েকে গান গাইবার উৎসাহ দেয়। আরদালি এসে একটা ভিজিটিং কার্ড দিতেই জাদুগোপাল ভুরু কোঁচকাল। এই সময় আবার কে এসে উৎপাত করে? না না, এখন দেখা হবে না, বলে দাও। আরদালি চলেই যাচ্ছিল। জাদুগোপাল একবার কার্ডের নামটার ওপর চোখ বুলিয়ে থমকে গেল। আরে, এই যে আমার কলেজের বন্ধু দ্বারিকা। এই শোনো, বাবুটিকে বসিয়েছ তো? বলো আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই আবার আরদালিকে হাতে ইঙ্গিতে থামতে বলে সে সুনেত্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তো আমার বন্ধু দ্বারিকাকে দেখেছ। তাকে এখানে আসতে বলি? তাকে বাইরের ঘরে বসিয়ে রাখাটা ভালো দেখায় না। আমাদের সঙ্গে এখানে বসে সে চা খাক। সুনেত্রা ব্রাহ্ম পরিবারের কন্যা, পুরোপুরি অন্তঃপুরিকা নয়। বাইরের লোকদের সঙ্গে মেলামেশার অভ্যেস আছে। সে সম্মতি জানালো। জাদুগোপাল তার পিস্তুত ভাইকে বলল, যা তো, ওকে ওপরে নিয়ে আয়। দ্বারিকা সম্পর্কে জাদুগোপালের মনে একটা অপরাধ বোধ আছে। মাস 3 আগে দ্বারিকার মাতৃবিয়োগ হয়েছে। দ্বারিকা নিজে এসে নেমন্তন্ন করে গেলেও জাদুগোপাল বন্ধুর মাতৃশ্রাদ্ধের দিন উপস্থিত হতে পারেনি। বিশেষ কাজে তাকে নাটোর যেতে হয়েছিল। তারপরেও যে একদিন দ্বারিকার সঙ্গে দেখা করে আসব, আজ না কাল করতে করতে যাওয়াই হয়ে ওঠেনি। কাজের এমন চাপ, এটা একটা গর্হিত অসামাজিকতা।
খাঁটি বন্ধু বলেই দ্বারিকা তবু নিজে থেকে আবার এসেছে। দ্বারিকাকে এখন হঠাৎ চিনতে পারা যায় না। দৈর্ঘ্যে প্রস্থে বেশ বড় আকারের মানুষ। তার মাথায় ছিল বাবরি চুল ও নাকের নিচে পুরুষ্ট গোঁফ। শ্রাদ্ধের সময় মস্তক মুন্ডন করতে হয়েছিল। এখন মাথাটি কদম ফুলের মতন, গোঁফটি অদৃশ্য। চোখে সে সদ্য সোনার ফ্রেমের চশমা নিয়েছে। চুনুট করা ধুতির ওপর জরির কাজ করা বেনিয়ান করা, গলায় সোনার মফচেন, দুহাতের আঙুলে বেশ কয়েকটি মণিমাণিক্যের আংটি। জাদুগোপাল উঠে দাঁড়িয়ে বলল, আয় আয় দ্বারিকা, তোর কাছে ক্ষমা চাইছি ভাই। তোর মায়ের কাজে আমি যেতে পারিনি, সেজন্যে মরমে মরে আছি। তুই তখন নাটোর গিয়েছিলি তা আমি শুনেছি। হ্যাঁ রে, এই সময় উপস্থিত হয়ে ব্যাঘাত ঘটালাম না তো? আরে মোটেই না, মোটেই না, বরং ভালো সময় এসেছিস। তুই আমাদের সঙ্গে চা পান করবি তো? চায়ে আমার কোনো সময়ই আপত্তি নেই। জাদুগোপালের পিসিমা, দিদি, অন্যান্যরা আস্তে আস্তে ভেতরে চলে গেল। ছেলে মেয়েরাও থাকতে চাইল না। সুনেত্রা দ্বারিকার সামনে প্লেট সাজিয়ে দিল। বিস্কিট, কাজু বাদাম, হ্যাম স্যান্ডউইচ, বরফি, পোর্সেলেনের পেয়ালায় চা। দ্বারিকা বরাবরই ভোজন রসিক। সে অত খাদ্যদ্রব্য দেখে আপত্তি জানালো না। জাদুগোপাল সুনেত্রাকে বলল, ওকে হ্যাম স্যান্ডউইচ দিও না, শশার স্যান্ডউইচ বানিয়ে দাও বরং। কেন? কালা শৌচ 1 বছর থাকে না? এই 1 বছর তো অন্যের বাড়িতে আমিষ ভক্ষণ করতে নেই। তুই বুঝি এসব মানিস না? তুই একে ব্রাহ্ম, তাই বিলেত ফেরতা ব্যারিস্টার। তুই এত জানিস? আমি তো জানিই না। না না, 1 বছর অনেক বাড়িতে আমিষ খেতে নেই। এটা কোন বইতে লেখা আছে রে? জাদুগোপাল ইতস্তত করতে লাগল। এসব কোন বইতে লেখা থাকে সেসব সে জানে না। তবে হিন্দুদের এইসব আচার বিচার মানতে সে তো দেখে আসছে ছোটবেলা থেকে। দ্বারিকা কট্টর হিন্দু। পাছে এই বাড়িতে এসে তাকে আচার ভ্রষ্ট হতে হয়, সেই জন্যই জাদুগোপাল তাকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিল। সমস্ত আহার্য পরিপাটিভাবে শেষ করে চায়ে চুমুক দিতে লাগলো দ্বারিকা। জাদুগোপাল ভাবল, দ্বারিকা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সে নিছক অলস জমিদার নয়। একটি পত্রিকা চালায়, 5টি স্কুল স্থাপন করেছে, সম্প্রতি একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তাছাড়া আরও অনেক সামাজিক কর্মের সঙ্গে জড়িত। দ্বারিকাও বেশ ব্যস্ত মানুষ, এমনি এমনি আসেনি। এদিকে খাওয়া শেষ করে সুনেত্রার দিকে তাকিয়ে দ্বারিকা বলল, বড় তৃপ্তি পেলাম বৌঠান। আপনার হাতের চায়ের স্বাদ অপূর্ব। আর 2খানা স্যান্ডউইচ আর বরফি দিই। দ্বারিকা, তোর মা চলে গেলেন, তাকে তো আমি দেখেছি। কি ব্যক্তিত্বময়ী ছিলেন, আমাদের কত যত্ন করে খাওয়াতেন। তিনি ছিলেন তোর মাথার ওপর। মায়ের স্থান আর কেউ নিতে পারে না। দ্বারিকা নিঃশব্দে মাথা নাড়তে লাগলো। জাদুগোপাল আবার বলল, শ্রাদ্ধে তুই যে বিরাট ধুমধাম করেছিস তা তো শুনেছি। শহরের বহু লোক বলা বলি করছে। একবার গ্রামের বাড়িতে, একবার কলকাতায় 500 জন ব্রাহ্মণ আর 2000 কাঙালিকে তুই বস্ত্রদান করেছিস। সবাই ধন্য ধন্য করছে। আরে জমিদারদের এইসব আড়ম্বর করতেই হয়। জমিদারের রক্ত তো আমার শরীরে নেই। তুই তো জানিস আমার বাবা ছিলেন সরকারি চাকরি। কার্যগতিকে মামাদের জমিদারি পেয়েছে। পাছে লোকে বলে আমি কৃপণ কিংবা জমিদারির আদব কায়দা জানি না, তাই মায়ের শ্রাদ্ধে খরচ করেছি ঢালাও ভাবে। আরে এসব লোক দেখানো ব্যাপার, নিজের মনের সায় ছিল না। এত অর্থ ব্যয়, এই অর্থ দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যেত। কিছু কিছু সামাজিকতা আর লোকাচার তো মানতেই হয়। আচ্ছা বৌঠান, আপনার পতি দেবতাটি আমার বাল্যবোন, তবু আমার সঙ্গে এরকম যান্ত্রিক ভদ্রতার সুরে কথা বলছেন কেন? মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হলে সবাই ঠিক যেন একই ভাষায় সান্ত্বনা জানাতে আসে। আচ্ছা, এতে কি সত্যিই সান্ত্বনা পাওয়া যায়? আবার এমনও তো হতে পারে জীবনের কোনো একটা সময়ে মা কিংবা বাবার মৃত্যু হলে কেউ কেউ খুশিও হতে পারে। আমার মা চলে গেছেন, তাতে আমি যেন একটা মুক্তির স্বাদ পেয়েছি। হ্যাঁ, সত্যি মা আমাকে একটা অন্যায় শপথে বন্দী রেখেছিলেন।
সুনেত্রা ও জাদুগোপাল দুজনেই বেশ চমকে উঠল। দ্বারিকা বলল, সত্যি মা আমাকে একটা অন্যায় শপথে বন্দি করে রেখেছিলেন। মা চলে গেলে সকলেরই কষ্ট হয়, হঠাৎ সবকিছু ফাঁকা ফাঁকা লাগে। সেরকম অবশ্যই মনে হয়েছে। আমার মা 1.5 বছর যাবৎ শয্যাশায়ী ছিলেন। শেষের দিকে বাকশক্তিও ছিল না, শুধু চেয়ে থাকতেন অসহায় ভাবে। কত যন্ত্রণা ভোগ করতেন কে জানে। সেবা যত্নের কোনো ত্রুটি ছিল না। আমি নিজেও কত সময় শিয়রের কাছে বসে থেকেছি। তবু কি এক এক সময় মনে হয় না, এরকম জীবন মৃতের মতন পড়ে থাকার চেয়ে মায়ের চলে যাওয়াই ভালো। এই ধরনের কথার সম্মতি বা প্রতিবাদ দুটোই অসমীচীন। ওরা চুপ করে রইল। ভেতরে ভেতরে কিঞ্চিত অস্থির বোধ করছে জাদুগোপাল। এককালের ঘনিষ্ঠ বন্ধু এসেছে, তবু তার সঙ্গে প্রাণ খুলে গল্প করার সময় নেই। একটু পরেই মক্কেলরা আসতে শুরু করবে। জাদুগোপাল জিজ্ঞেস করল, হ্যাঁ রে দ্বারিকা, তুই কি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিস? মানে সম্পত্তির আর কোনো দাবিদার এসেছে? হঠাৎ এ প্রশ্ন করলি কেন? আসলে বন্ধু বান্ধবরা তো বিশেষ কেউ আসে না, সকলেই যে যার কাজে ব্যস্ত। বিষয় সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলায় পড়ে আমাকে জানালে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। মানে বন্ধুদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। দেখ, বিষয় সম্পত্তি থাকলেই তা নিয়ে খটাখটি লেগেই থাকে। আমার এমন কিছু ঘটেনি যার জন্য তোর মতন বড় ব্যারিস্টারের সাহায্য চাওয়া যায়। না না, আমি সেজন্য আসিনি। তোর ইরফানের কথা মনে আছে? আহা, কি যে বলছি আমি, তোর মনে থাকবে না কেন? তোর মানিকতলার বাড়িতেই তো সে ম্যানেজার ছিল। আমার সঙ্গে অনেকদিন পর দেখা। সেও একটা মামলার ব্যাপারেই। বাগবাজারের দিকে যতীন্দ্রমোহন ঠাকুরের একটা সম্পত্তি আছে। অনেক কাল ধরেই বেশ কয়েক ঘর মুসলমান সেই জমির ইজারা নিয়ে ঘর বেঁধে আছে। সেখানে একটা মসজিদও তৈরি করেছে। যতীন্দ্রমোহন ঠাকুর এখন সেই জমি থেকে ওদের উৎখাত করতে চান। ইরফানের কোনো এক আত্মীয়ের ইচ্ছে ওদের পক্ষ নিয়ে আমি মামলাটা লড়ি। আমি ইরফানকে বললাম, আরে এরকম দরকারের সময় ছাড়া কি বন্ধুদের সঙ্গে বন্ধুর দেখা করতে নেই? ইরফানের সঙ্গে আমার যোগাযোগ আছে। সে নানান রকম ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে। একটা মজার কথা শোন, ইদানিং কয়েক বছর ধরে দেখছি আমার কাছে মুসলমান মক্কেল অনেক বেশি আসছে। মুসলমানদের মধ্যে উকিল ব্যারিস্টারের সংখ্যা কম বটে, তবে ইদানিং ওমর আলী আর নুরুল হুদা বেশ নাম করেছে, বেশ পসারও জমিয়েছে। কিন্তু আমি মুসলমানদের মধ্যে হঠাৎ জনপ্রিয় হলাম কি করে? এখন বুঝেছি, ইরফানই এইসব মক্কেলদের আমার কাছে পাঠায়। কয়েকটা শক্ত কেসে জিতে ওদের বিশ্বাস অর্জন করেছি। এরই মধ্যে একটা মামলা নিয়ে খুব চক্ষু লজ্জায় পড়ে গিয়েছিলাম, বুঝলি। ইরফানের পাঠানো মক্কেলদেরই একটা মামলা, চামড়া কেনাবেচার দর নিয়ে বিরোধ। কেসটা টেক আপ করতে গিয়ে দেখি বিরুদ্ধ পক্ষে যারা রয়েছেন তাদের একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কে বুঝলি তো? কবি রবীন্দ্রবাবু। আমরা ছাত্র বয়স থেকে তার কবিতা পড়ছি। হেমবাবু নবীনবাবুর চেয়ে রবীন্দ্রবাবুর কবিতাই বেশি ভালো লাগে। গোটা কতক মুখস্থও বলতে পারি। সেই রবীন্দ্রবাবুর বিরুদ্ধে আমি মামলা লড়ব, ভেবে দেখ কি কাণ্ড। তাছাড়া ঠাকুরবাড়ির ওরা আমার কুটুম্ব হন, আমার স্ত্রীত্ব মুখ ভার। শেষ পর্যন্ত দুই পক্ষকে ডেকে আদালতের বাইরে মিউচুয়াল সেটেলমেন্ট হলো। এমন আলগা আলাপে এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাওয়া যায় অনায়াসে। জাদুগোপালই বেশি কথা বলছে, দ্বারিকা হ্যাঁ দিয়ে যাচ্ছে শুধু। দ্বারিকার ওঠার লক্ষণও নেই। একসময় দ্বারিকা বলল, জানিস জাদু, এখানে এসে যখন দেখলাম তুই তোর একটি সন্তানকে কোলে বসিয়ে আদর করছিস, আর তোর বউ নিজের হাতে খাবার পরিবেশন করছেন, আত্মীয় পরিজন নিয়ে ভরা সংসার দেখে আমার যেমন ভালো লাগলো, তেমন একটু একটু হিংসেও হলো। আমার আজও কোনো সংসার নেই। আহা, এ কথার কোনো মানে হয়? তুই তো শখের বিভাগী, এতদিনও বিয়ে করলি না। সুনেত্রার দিকে এক পলক তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে দ্বারিকা বলল, এবার বিবাহ করব মনস্থ করেছি। সেই কথাই তোকে জানাতে এসেছি। কিছু পরামর্শও চাই। তাই নাকি? তাই নাকি? অতি সুসংবাদ। দিনক্ষণ স্থির করে ফেলেছিস? কিন্তু এই সেদিন জননী চলে গেলেন, তোর তো কালো শৌচ।
1 বছরের মধ্যে তো বিয়ে করা চলে না। তাই নাকি? আচ্ছা, আমাদের কোন শাস্ত্রে এমন বিধিনিষেধ লেখা আছে বলতো? আমি অনেকের মুখেই এই কথাটা শুনি, কিন্তু কেউ কোনো শাস্ত্রের নাম বলতে পারে না। শাস্ত্রের নাম আমিও বলতে পারবো না, বরাবরই এরকম শুনে আসছি। মনুসংহিতাখানা একবার উল্টে দেখা যেতে পারে। আচ্ছা, মনুসংহিতা মেনে কি হিন্দু সমাজের সবকিছু চলে এখন? ঘোড়ায় টানা ট্রাম গাড়িতে যদি এক বামুনের পাশে এক কোট প্যান্ট পরা চাঁড়াল এসে বসে, দুজনের ছোঁয়াছুঁয়ি হয়ে যায়। বলছি, সে বিষয়ে মনুসংহিতাকারের কোনো বক্তব্য আছে? দ্বারিকা, তোর মুখে এসব কথা শুনে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি জাত বিচার মানি না, কিন্তু তুই তো ছিলি কট্টর হিন্দু। আমি হিন্দু ছিলাম, এখনো আছি। সকলের সামনে দাঁড়িয়ে সগর্বে বলতে পারি আমি হিন্দু। ভারতের এই চিরাচরিত মহান ধর্মের আমি উত্তরাধিকারী। কিন্তু হিন্দু ধর্মের কোথাও জানেই সেই সব কুসংস্কার ও লোকাচার আমাকে মানতে হবে কেন? হ্যাঁ, এমনকি কোনো শাস্ত্রগ্রন্থে যদি এমন কিছু থাকেও যা একালের উপযোগী নয়, বরং ঘৃণ্য এবং পরিত্যাজ্য, এই যেমন ধর জাতপাতের বিচার, সেগুলোও বদলানো দরকার। অতি সাধু প্রস্তাব, কিন্তু এখনো সব কথা থাক। পাত্রী নির্বাচন হয়ে গেছে? কোন পরিবারের কন্যা? এ বিষয়ে অনেক কথা আছে। আসলে তোর স্ত্রীর সামনে বলতে সংকোচ বোধ করছি। নিচে গিয়ে বসলে হয় না? না না, আপনারা এখানেই বসুন, আমি বরং... না না, তুমিও বসো। দ্বারিকা আমার স্ত্রী, যথেষ্ট সাবালিকা, তার সামনে গোপন করার কিছু নেই। বিয়ের ব্যাপার মেয়েদের মতামত পেলে ভালোই হবে। তুই বল। দ্বারিকা একটু ইতস্তত করে মৃদু গলায় বলল, বৌঠান, এই জাদুর মামা বাড়িতে বেড়াতে গিয়েই একসময় একটি কিশোরীকে আমার বেশ পছন্দ হয়েছিল। আমি তাকে বিবাহ করতেও চেয়েছিলাম, কিন্তু তার বাবা ছিল এক অর্থপিশাচ ব্রাহ্মণ। টাকার বিনিময়ে সে সেই মেয়েটির বিয়ে ঠিক করে ফেলেছিল এক শ্মশান যাত্রী বুড়োর সঙ্গে। আমার প্রস্তাব আর কিছুতেই মানল না। আমার দিদিমাকে তো তুমি দেখেছ সুনেত্রা, দারুণ তেজি মহিলা ছিলেন। তিনি নিজে সেই বুড়োর সঙ্গে বিয়ে ভেঙে দ্বারিকার সঙ্গে মেয়েটির যাতে বিয়ে হয় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাও শেষ পর্যন্ত হলো না। মেয়ের বাবা হরমোহন ভট্টাচার্য রটিয়ে দিল যে দ্বারিকারা ভগ্নকুলীন, এই বিয়ে হলে তাদের জাত যাবে। ওই ভগ্ন কুলিনটুলিন আসল কারণ নয়, আসল কারণ হলো টাকা। আমি তখনও জমিদারির মালিক হইনি, আর সেরকম সুদূর সম্ভাবনাও ছিল না। আমার মায়ের মামাতো ভাইয়েরা পরপর 3 জন কলেরায় মারা না গেলে এ জমিদারি আমার পাবার কথা ছিল না। তখন আমি ছিলাম গরিব গৃহস্থের সন্তান। গাদাগুচ্ছের কন্যাপণের টাকা দেবার সামর্থ্য ছিল না, আর মেয়ের বাপ সেই জন্যই আমাকে পছন্দ করেন। বড় ভালো মেয়ে, আমাদের বাড়িতে খেলা করতে আসতো। আর 5টা সাধারণ মেয়ের থেকে একেবারে আলাদা। বিয়ের পর বছর ঘুরল না, সেই ফুলের মতো নিষ্পাপ মেয়ে বিধবা হলো। তারপর কারা যেন তাকে লুট করে নিয়ে গেল। সে একেবারে হারিয়ে যায়। আমি পরে তাকে আবার খুঁজেছি। বউবাজারের একটা ভাড়া বাড়িতে সে থাকে। তার নাম এখন বসন্ত মঞ্জরি। এই বসন্ত মঞ্জুরির কথা আমি ওর কাছে শুনেছি। খুঁজে পাওয়ার পরই আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। দেখুন, বিধবা বিবাহে এখন কোনো বাধা নেই, কিন্তু আমার মা বেঁকে বসেছিলেন প্রচণ্ডভাবে। এই মেয়েকে বিয়ে করলে তিনি আত্মঘাতিনী হবেন, এই ভয় দেখিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন আমাকে দিয়ে। মা এখন আর বেঁচে নেই, সেই শপথের দায় থেকে আমি মুক্ত। এবারে বসন্ত মঞ্জরিকে আমি সানন্দে বিয়ে করতে পারি। সর্বনাশ! সে কি, তুই সমর্থন করবি না? দ্বারিকা, তুই সাধারণ ঘরের ছেলে হলেও তোর মায়ের সঙ্গে জমিদার বংশের সম্পর্ক ছিল। তিনি বিচক্ষণ বুদ্ধিমতী রমণী ছিলেন। তিনি ঠিকই বুঝেছিলেন জমিদারের পক্ষে কিছু কিছু বাহ্যিক চালচলন মেনে চলতেই হয়। জমিদারের পক্ষে একটা কেন 5টা রক্ষিতা থাকলেও দোষ নেই, কিন্তু কোনো নষ্ট পতিতাকে স্ত্রীর সম্মান দিয়ে গৃহিণীর পদে বসালে সমাজ তা মেনে নেবে না, প্রজারা ছিছি করবে। শোন, বসন্ত মঞ্জরি নষ্টও নয় আর পতিতাও। তুই কিংবা আমি তা মানলেও আর 5 জন মানবে কেন? বিধবা হবার পর 2-3 হাত ঘুরে সে হাড় কাটার গলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুতরাং সমাজের চোখে সে পতিতা। তুই হঠাৎ এরকম হঠকারিতা করতে গেলে বিরাট গোলমালের সৃষ্টি হবে। তুই বরং এক কাজ কর না, আমাদের বাসন্তীকে তুই যেমন দেখাশুনো করছিস, ওর কাছে যাওয়া আসা করিস, সেরকম চলুক।
তুই একটি অন্য মেয়েকে বিয়ে কর, তাতে তোর বংশ রক্ষা হবে। বাহ, কি চমৎকার প্রস্তাব! আরেকটি নির্দোষ মেয়ে, তাকে আমি বিয়ে করব, কিন্তু তাকে স্ত্রীর মর্যাদা দেব না। এদিকে আরো একটি নিরপরাধ মেয়ে, যে তার বাবা মায়ের দোষে খারাপ অবস্থায় পড়েছে, যাকে আমি সত্যি সত্যি নিজের স্ত্রী বলে মনে করি, সে পাবে না আমার স্ত্রীর অধিকার। আহা, কি অদ্ভুত তোদের বিচার! চমৎকার! তুই আমাকে ধমকাচ্ছিস কেন? এসব তো তোদের হিন্দু সমাজের ব্যাপার। মামলা মকদ্দমা চালাবার জন্য আমাকে এসব জানতে হয়। আমাদের সমাজে এসব কিছু নেই। তোকে তো তোদের সমাজের রীতিনীতি মানতেই হবে। তাই বলছিলাম। তোদের ব্রাহ্মরা বুঝি সবাই ধোয়া তুলসী পাতা, সবাই বউয়ের আঁচল ধরে বসে থাকে? দ্বারিকার কথা শুনে সুনেত্রা ফিক করে হেসে ফেলে বলল, যা বলেছেন। শোন, হিন্দুত্ব নিয়ে আমার গর্ব আছে, তবে যে মানুষ নিজের ধর্মের দোষ ত্রুটি সংশোধন করার চেষ্টা না করে, সে নিজের ধর্মকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ধর্ম মানে তো আর কতগুলি সংস্কারের প্রতি অন্ধবিশ্বাস নয়। বাপ মায়ের দোষে একটি মেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছে, তবু যে সমাজ সেই মেয়েটিকে শাস্তি দিতে চায়, চিরকালের জন্য তাকে নরকে ঠেলে দিতে চায়, সেটা আবার কোনো সমাজ নাকি? সে সমাজ গোল্লায় যাক, সমাজের নির্দেশ আমি মানব না, তারপরেও আমি হিন্দুই থাকব। এরপরেই ধর্মড় করে উঠে দাঁড়িয়ে দ্বারিকা বলল, যাক, বোঝা গেল আমার এই বিয়েতে তোর সমর্থন। তবু বসন্ত মঞ্জুরিকে এবার আমি বিয়ে করবই। আরে, সে কথা আমি বললাম কখন? আমার আপত্তি থাকবে কেন? তুই বিপদে পড়তে পারিস, সে কথাই আমি ভাবছিলাম। আমি কোনো বিপদ গ্রাহ্য করি না। আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনার কথা শুনে। রক্ষিতা থাকলে সমাজ আপত্তি করে না, চোখ বুজে থাকে। অথচ সেই মেয়েটিকে বিয়ে করতে গেলে সমাজ দাঁত কিরমির করে তেড়ে আসে। এ আবার কেমন কথা? দ্বারিকা, তোকে আমি আগে যেমন দেখেছি, তার থেকে তোর যেন অনেক বদল ঘটে গেছে। তুই যখন বদ্ধপরিকর হয়েছিস, তোর সাহসও আছে, তখন একটা টেস্ট কেস হিসেবে এটা দেখা যেতে পারে। বিয়ে হয় একজন পুরুষের সঙ্গে একজন রমণীর। তাদের যদি সম্মতি থাকে, তাহলে সমাজ সেখানে মাথা গলাতে আসবে কেন? এরকম ঘটনা হয়তো গোপনে আগে হয়েছে, কিন্তু তুই যা প্রকাশ্যে করতে যাচ্ছিস, স্মরণকালের মধ্যে সেরকম ব্যাপার ঘটেনি। একটা দারুণ শোরগোল পড়ে যাবেই। যদি আইনগত কোনো বাধা আসে, আমি অবশ্যই তোর পাশে থাকব, সর্বশক্তি দিয়ে লড়ে যাব। সামাজিক বাধাটা তোকেই সামলাতে হবে। কেউ আমাকে বাধা দিতে পারবে না, তবু বন্ধুরা আমার পাশে থাকবে, এটাই শুধু চাই। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছি। আরে, ভরত ছোঁড়াটা এখন কোথায় থাকে জানিস? কি জানি, বহুদিন তার কোনো পাত্তা নেই। তবে ভূমিসুতার সন্ধান পেয়েছি। আমাদের বাড়িতে সে কয়েকটা দিন কাটিয়েও গেছে। ভূমিসুতাকে? ভরত যখন ভবানীপুরে ছিল, সেই বাড়িতে ওই নামে একটি মেয়ে থাকত, তোর মনে নেই? ভাগ্যচক্রের অদ্ভুত পরিবর্তনে সে এখন থিয়েটারের নামকরা অভিনেত্রী। সেও অবশ্য ভরতের সন্ধান জানে না। আমার বিয়েতে মাঠে মেরাব বেঁধে রোশন চৌকি বসিয়ে বিরাট একটা ভোজ দেব। শহরের মাথা মাথা লোকেদের নেমন্তন্ন করব, যাতে কেউ মনে না করে যে আমি চুপি সারে এই বিয়ে করছি। আর সেই সময় ওই মেয়েটিকেও ডাকতে হবে। ভরতটা এমন নিমুখারাম, একটা চিঠি পর্যন্ত লেখে না। সিঁড়ি দিয়ে নেমে এসে জুড়ি গাড়িতে উঠতে যাবার আগে জাদুগোপালের দুহাত জড়িয়ে ধরে দ্বারিকা বলল, তোর কথায় আমি যে কতখানি ভরসা পেলাম। জাদু, তোর স্ত্রীর সামনে আমি একটা কথা বলতে পারিনি। বসন্ত মঞ্জুরিকে আমি ছেড়ে থাকতে পারি না। সে আমার প্রাণাধিক, কিন্তু সে যে আমায় কত কষ্ট দিয়েছে তা তুই কল্পনাও করতে পারবি না। আমি প্রায় প্রতিদিনই তার কাছে যাই, তার ঘরে রাত্রি বাস করি, এমনকি এক শয্যায় শুই। কিন্তু এতগুলি বছর হয়ে গেল, আমরা একদিনের জন্য সংসর্গ করিনি। বসন্ত মঞ্জুরি কিছুতেই রাজি নয়। আমাদের মিলনে যদি কোনো সন্তান জন্মায়, সে হবে বেজন্মা, সে পিতৃ পরিচয় পাবে না। এইসব কথা ভেবেই ওর আপত্তি। পৃথিবীতে ও এমন কোনো শিশুকে আনতে চায় না যার জন্মের সঙ্গে জড়ানো থাকবে অপমান। এক বিছানায় শোয়া, পাশে প্রিয় নারী, অথচ তাকে গ্রহণ করা যাবে না। এ যে কি যাতনা, কি কষ্ট তা তুই বুঝবি না। এ মেয়ে যদি সতী না হয়,
তাহলে জগতে সতী কে? দ্বারিকার এই জেদি পরিকল্পনায় এক দারুণ বাধা এলো, সম্পূর্ণ অপ্রত্যাশিত। বসন্ত মঞ্জুরি নিজেই এ বিয়েতে রাজি নয়। দ্বারিকার একটা ভুল হয়েছিল, সে অনেকখানি প্রস্তুতি নিয়ে ফেলেছিল বসন্ত মঞ্জুরিকে কিছু না জানিয়েই। সে ভেবেছিল একেবারে বিবাহের নিমন্ত্রণপত্র ছাপিয়ে এনে তা দেখিয়ে বসন্ত মঞ্জুরিকে অবাক করে দেবে। সে ধরেই নিয়েছিল বসন্ত মঞ্জুরি চমকিত তো হবেই, খুশির জ্যোৎস্নায় তার মুখখানি উদ্ভাসিত হয়ে উঠবে। কিন্তু নিমন্ত্রণপত্র তৈরি হবার আগেই সংবাদটা বসন্ত মঞ্জুরির কানে পৌঁছে গেল। মুফি নামে তার এক দাসীর সঙ্গে বাবুর কোচোয়ানের বেশ ভাব। সেই কোচোয়ানের মুখেই মুফি জানতে পারল যে বাবুর বাড়িতে বিবাহের প্রস্তুতি চলছে। মুফি সঙ্গে সঙ্গে সে খবর জানিয়ে দিল বসন্ত মঞ্জুরিকে। বসন্ত মঞ্জুরি সত্যিই খুশি হল। এই সংবাদ এনে দেবার জন্য সে মুফিকে পুরস্কার দিল 2 টাকা। সেই সন্ধ্যায় দ্বারিকা আসার পর বসন্ত মঞ্জুরি তার পায়ের কাছে বসে হাসি মুখে বলল, হ্যাঁ গো, তুমি নাকি বিয়ে করছো? যাক, এতদিনে তোমার সুমতি হয়েছে। আমি তো তোমায় আগে কতবার বলেছি, তোমার মা বেঁচে থাকতে থাকতে কেন করলে না? উনি কত আনন্দ পেতেন, নাতি নাতনির মুখ দেখে শান্তিতে স্বর্গে যেতে পারতেন। যাক, তবু তো বংশের মুখ রক্ষে হবে। তুমি আমার একটা কথা রাখবে, তোমার বিয়ের বাসরে তো আমার যাওয়া হবে না, কিন্তু মালা বদলের 2খানা মালা আমি গেঁথে দেব। সে 2টি মালা তোমরা পরবে বলো। দ্বারিকা হাহা করে হেসে উঠল, তারপর রঙ্গ করে বলল, আমার বিয়ের আসরে তোমার যাওয়া হবে না? তাহলে আমার বিয়েই হবে না। যা, সে আবার কি কথা? না না, তুমি আমার কথা কিছু ভেবো না। বিয়ে বাড়িতে আমাদের যেতে নেই, তাতে অমঙ্গল হয়। আমি তোমাদের জন্য মালা গেঁথে দেব, সেই মালা তোমরা গলায় দেবে, তাতেই আমার আনন্দ হবে। দ্বারিকা ঝুঁকে এসে বসন্ত মঞ্জুরির একখানি হাত ধরে বলল, সত্যি কথা বলছি, বাসি বাসি তুই না গেলে আমার বিয়ে হবে কি করে? আমি যে তোকেই বিয়ে করব। অমন অলক্ষণে কথা বলো না। আমার সঙ্গে তোমার যা হবার তা তো হয়েই গেছে। বাসি, তুই কি ভাবছিলি আমি গোপনে অন্য একটা মেয়েকে বিয়ে করার ব্যবস্থায় মেতেছিলাম? আমি বুঝি এমন ফেরেববাজ? এবার তুই আমার স্ত্রী হবি। তুই তো জানিস মায়ের কাছে আমার শপথ ছিল, মা নেই, সে শপথেরও ইতি হয়ে গেছে। বসন্ত মঞ্জুরির মুখখানি ম্লান হয়ে গেল। খুব আস্তে আস্তে সে বলল, মানুষ মরে গেলেই সবকিছু শেষ হয়ে যায়? তিনি কি ওপর থেকে সব দেখতে পাচ্ছেন না? উঠে দাঁড়িয়ে বসন্ত মঞ্জুরি চলে গেল জানালার ধারে। সে সাজগোজ করতে ভালোবাসে। আজও পরে আছে একটি রক্তবর্ণ রেশমি শাড়ি, খোঁপায় সাদা রঙের ফুল, পায়ের উপর মল। তার মুখমণ্ডল বিষাদে ভরে গেছে। আপন মনে সে বলতে লাগলো, তোমার বউ হব সে ভাগ্য করে আমি আসিনি, সেজন্য আমার মনে কোনো খেদও নেই। তুমি আমায় অনেক কিছু দিয়েছ, আমিও সাধ্য মতন। তুমি গান ভালোবাসো, আমি তোমাকে গান শোনাই। তোমার গেলাসে মদ ঢেলে দিই, একদিন মনের আনন্দে নাচি। এই তো বেশ, আর কিছু চাই না। তুমি অন্য মেয়েকে বিয়ে করো, তোমার বংশ রক্ষা হোক। দ্বারিকা উঠে এসে বসন্ত মঞ্জুরির 2 কাঁধ ধরে বলল, বাসি, আমি তোর উপর কখনো জোর করিনি, মাতাল হয়ে দাপাদাপি করেছি, তবু তোর অনিচ্ছের জন্য তোর গায়ে হাত দিইনি। কিন্তু এবার আমি জোর করব। পুরুত ডেকে মন্ত্র পড়ে বিয়ে করব তোকে আমি। দেখি কে আমাদের বাধা দিতে পারে। অনেকখানি ব্যবস্থা হয়ে গেছে,
এখন তুই এমন কথা কেন বলছিস? এখন বিয়ে বন্ধ হয়ে গেলে লোকে হাসবে, সবাই বলবে আমি বুঝি ভয়ে পিছিয়ে গেলাম শেষ পর্যন্ত। তুমি অনেককে জানিয়ে দিয়েছ, শুধু আমায় জানাওনি। তোমার জেদ বজায় রাখার জন্যই তুমি আমাকে বিয়ে করতে চাও। সেজন্য কেন হবে? আমি তোকে চাই। তোকে কতখানি চাই তা কি তুই জানিস না? তুমি পিছিয়ে গেলে লোকে হাসবে, আর আমি রাজি হলে লোকে আমার সম্পর্কে কি বলবে? সবাই বলবে আমি একটা লোভী পাপিয়সী, নরকে থেকে স্বর্গের দিকে হাত বাড়াচ্ছি। আমি একটা নষ্ট মেয়ে মানুষ, মোহিনী মায়া দিয়ে একজন পুরুষের মাথা খেয়েছি, ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করতে রাজি করিয়েছি, যার মা মারা গেছেন মাত্র কয়েক মাস আগে, এখনো বছর পেরোয়নি। ছি ছি ছি, এমন কাজ আমায় করতে বলো না। বাসে লোকে কি বলল আর কি ভাবল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমরা কেন ওসব গ্রাহ্য করব? তোর গর্ভের সন্তানই হবে আমার বংশধর। বসন্ত মঞ্জরি জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। সদ্য সূর্যাস্তের আকাশে এখনো লাল রঙের আভা, এদিকে ওদিকে ছেঁড়া ছেঁড়া মেঘ। একটুক্ষণ সেদিকে চেয়ে থেকে সে বলল, আকাশে কোথাও আমার বিয়ের কথা লেখা নেই। তারপর সে মুখ ফেরালো ঘরের একটা সাদা দেওয়ালের দিকে। এমনভাবে সে একদৃষ্টিতে চেয়ে রইল সেদিকে, যেন নগ্ন দেওয়াল নয়, সে দেখছে একটি দর্পণ। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, দেওয়ালেও কিছু দেখতে পাচ্ছি না। ওগো, আমাদের মতন মেয়েদের আর বিয়ে হয় না, হতে নেই। এরপরই হুহু করে কান্না বেরিয়ে এলো তার দু চোখ দিয়ে। দ্বারিকা তবু দৃঢ় স্বরে বলল, আমরা ভবিতব্যের কথাও চিন্তা করব না। বাসে মুক্তল, একবার আমার দিকে চেয়ে দেখ। আমার বুকে কি আগুন জ্বলছে দেখতে পাচ্ছিস না? যদি একদিনের জন্য হয় সে আগুনে ঝাঁপ দিবি না? জোর করে নয়, গোপনে নয়, পাপবোধ নিয়েও নয়। আমি সসম্মানে তোকে চাই। অর্ধেন্দু শেখর এখন কর্মহীন। বাংলা রঙ্গমঞ্চের এই বহুরূপী নট নিজে থিয়েটার চালাতে গিয়ে সর্বশান্ত হয়েছেন। তিনি জাত শিল্পী, কিন্তু থিয়েটার চালানো তো একটা ব্যবসারই মতো। সেই ব্যবসাদারই তাঁর ধাতে নেই। থিয়েটার ছেড়ে দিলেও পাওনাদাররা তাঁকে তাড়া করে বেড়াচ্ছিল। একদিন তিনি নিজের সব সোনা রূপোর মেডেল ও স্ত্রীর গহনা বিক্রি করে সব দেনা মিটিয়ে দিলেন। সংসার চালাবার দায় অবশ্য তাঁর নেই। ছেলে বড় হয়েছে, সে বাবাকে এই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। সবাই জানে অর্ধেন্দু শেখর নিরহংকার, দিল খোলা, কৌতুকপ্রবণ মানুষ। কিন্তু তাঁর আত্মমর্যাদা জ্ঞান যে কত সূক্ষ্ম সে খবর অনেকেই রাখে না। থিয়েটার অন্তঃপ্রাণ এই মানুষটি এখন কোনো থিয়েটারের ধারে কাছেও যান না একেবারেই। থিয়েটারের কোনো পরিচিত ব্যক্তিকে রাস্তায় দূর থেকে দেখতে পেলেই তিনি ফুটপাথ বদল করেন। নটিরা এক থিয়েটার বন্ধ হয়ে গেলে অন্য থিয়েটারে যায় কাজের সন্ধানে। অর্ধেন্দু শেখর নিজে থেকে কোথাও যাবেন না এ তো জানা কথাই। পাছে অন্য কোনো দল থেকে কোনো অসঙ্গত প্রস্তাব আসে, সেই জন্যই তিনি মঞ্চ সম্পৃক্ত ব্যক্তিদের এড়িয়ে যান। যে কোনো নাটকে যে কোনো ছোটখাটো ভূমিকায় নামতে তিনি কখনো আপত্তি করেননি। অনেক ক্ষুদ্র ভূমিকায় তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু কিছুদিন আগে আমি ছিলাম এক মঞ্চের মালিক, তারপর নাট্য পরিচালক, এখন শুধুমাত্র অভিনেতা হিসেবে কোনো দল আমাকে ডাকলেও আমি যাব কেন? আমি 1 নম্বর হয়েছিলাম, সেখান থেকে আবার 3-4 নম্বরে নেমে যাওয়া যায় না। আর ফেল করা নাট্য পরিচালককে আবার কেই বা ওই পদ দিতে চাইবে? অর্ধেন্দু শেখর বেকার হয়ে রইলেন তো বটেই, তবে বাংলার রঙ্গমঞ্চ তাঁর প্রতিভার স্ফুরণ থেকে বঞ্চিত হয়ে রইল। সারা দিনে বোতল 3 দেশি মদ লাগে।
সেই খরচাটা তিনি ছেলের কাছ থেকে চাইতে পারেন না। ঘড়ি আংটি বিক্রি করে এখনো কোনোক্রমে চলে যায়। দিশি ছাড়া বিলিতি পানীয় কেউ সেধে দিলেও তিনি খান না। পরিচিত সবাইকে বলে রেখেছেন, দেখো তোমরা, আমার মৃত্যুর পর সবের ওপর কয়েক বোতল দিশি মদ ঢেলে দিয়ে যেন দেশলাই জেলে দেওয়া হয়। চন্দন কাঠফাটের দরকার নেই। একদিন অর্ধেন্দু শেখর উত্তর কলকাতায় অবস্থিত পিরু নামক এক খানসামার তৈরি বিখ্যাত হোটেলে ঢুকে একজোড়া হাফ বয়েলড হাঁসের ডিমের অর্ডার দিয়ে একটা চুরুট টানছেন। দুজন লোক তাকে দেখে এগিয়ে এলো টেবিলের দিকে। অর্ধেন্দু শেখর মুখটা বেজার করলেন, ভাবলেন, উফ, আবার থিয়েটারের লোক। এদের বলা যায় স্রোতের শ্যাওলা। ছোটখাটো ভূমিকায় অভিনয় করে, জীবনে কোনোদিনই বড় পাঠ পাবে না। এক থিয়েটার থেকে অন্য থিয়েটারে যায়, মাঝে মাঝে আবার কোনো কাজই জোটে না। অর্ধেন্দু শেখর প্রায় সবকটা রঙ্গমঞ্চেই কখনো না কখনো ছিলেন। ছোট বড় সবাইকেই চেনেন। এদের দুজনের নাম ব্যোমকেশ আর নীলোধ্বজ। ব্যোমকেশকে তিনি একবার এক অভিনেত্রীর সঙ্গে রিহার্সালের সময় খুনসুটি করার অপরাধে বরখাস্ত করেছিলেন। অর্ধেন্দু শেখর মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখে বুঝিয়ে দিলেন তিনি ওদের সঙ্গে কথা বলতে চান না। কিন্তু ওরা তা মানবে কেন? কাছে এসে হেসে বিগলিতভাবে বলল, নমস্কার নমস্কার গুরু, বড় ভাগ্যে আপনার দর্শন পেলুম। আমি এখন আর কারোর গুরু ফুরু নই। ব্যোমকেশ আর নীলোধ্বজ ধপধপ করে বসে পড়ল দুটি চেয়ারে। অর্ধেন্দু শেখর আঙুল দিয়ে ছবি আঁকতে লাগলেন টেবিলে। একটুক্ষণ চুপচাপ থাকার পর ব্যোমকেশ বলল, গুরু, কি ভাবছেন? এমন কিছু না, কি ভাববো তাই ভাবছি। ক্লাসিক থিয়েটারে কি কাণ্ড হচ্ছে শুনেছেন? না, শুনিনি, শুনতেও চাই না। হোটেলের এক ছোকরা প্লেটে করে দুটি অর্ধসিদ্ধ ডিম এনে রাখল টেবিলে। অর্ধেন্দু শেখর তাড়াতাড়ি উঠে পড়ার উপক্রম করে বললেন, ওরে, পয়সা নিয়ে যা, কত দিতে হবে? হ্যাঁ, আগে 2 আনা। হ্যাঁ, 2 আনা? বলিস কি? এত দাম কেন? ডিমের জোড়া তো 4 পয়সা। আগে কি করব বলুন, আজকাল ডিম বড় মাগ্গি হয়েছে। কেন, হাঁসেরা আজকাল সব পরমহংস হয়ে উঠেছে নাকি? ব্যোমকেশ ও নীলোধ্বজ অট্টহাসি করে উঠল। ওদের একজন টেবিল চাপড়ে বলল, যা বলেছেন, আজকাল পরমহংসদের বড় রবরবা। দক্ষিণেশ্বরের সেই পাগলাটার কথা তো লোকে ভুলেই গেছিল। এখন তার কোনো এক শিষ্য নাকি বিলেত আমেরিকায় তার খুব নাম রটাচ্ছে। এদিকে গিরিশবাবুর কাণ্ডটা দেখুন, বাইরে এমন ভাব দেখান যেন পরমহংসের ভক্ত হয়ে একেবারে গদগদ, মুখ দিয়ে নাল গড়ায়। অথচ আগে যা যা চালাচ্ছিলেন সবই তো চলছে। মদ মাগি কিছুই বাকি নেই, টাকা পয়সার ব্যাপারেও সে আনা। এ যে বড় সুবিধাবাদের ভক্তি, তাই না? পরশু গিরিশবাবুর কাছে গেলুম, বুঝলেন। বললুম যে ক্লাসিকে ওই যে এক ছোকরা যা খুশি তাই করছে, আপনারা এর যোগ্য উত্তর দিন। আপনি আর অর্ধেন্দুবাবু একজোট হয়ে কোনো স্টেজে দাঁড়ালে ও ছোকরা এক ফুঁয়ে উড়ে যাবে। তা গিরিশবাবু কি বললেন জানেন? মাছি তাড়াবার মতন বাঁ হাত নেড়ে বললেন, যা যা, আমার সামনে অর্ধেন্দুর কথা উচ্চারণ করবিনি, সে একেবারে গোল্লায় গেছে। গিরিশবাবু আপনাকে বেদম হিংসে করেন। গিরিশবাবু তো বুড়ো ঘোড়া, পাবলিক এখনো আপনাকে চায়, আর উনি সেটাই সহ্য করতে পারেন না। অর্ধেন্দু শেখর নিঃশব্দে ডিম দুটি শেষ করে বললেন, কেউ একলা খেতে বসলে যে তার মুখের সামনে হাঁ করে বসে থাকতে নেই, সে ভদ্রতা সভ্যতাটুকুও তোরা জানিস না। তোদের আমার চিনতে বাকি নেই। ভাবছিস আমার সামনে গিরিশের নিন্দে করলে আমি খুশি হব, আবার গিরিশের কাছে গিয়ে আমার নামে কান ভাঙাবি? ওরে হারামজাদা, গিরিশ যদি আমাকে হিংসে করে থাকে তাহলে সে তো যোগ্য লোককেই করে। তোদের মতন হেজি পেজি চুনোপুটিদের কি সে হিংসে করতে যাবে? আমি মরলে ওই গিরিশই সবচেয়ে বেশি কাঁদবে। আর গিরিশ যদি আগে যায়, আমি সত্যিকারের কাঁদবো তার জন্য।
অর্ধেন্দু শেখর উঠে দাঁড়াতেই ব্যোমকেশ ঝপাস করে তার পায়ে পড়ে বলল, স্যার স্যার আমাদের দুজনকে উদ্ধার করুন। 2 মাস কোনো কাজ নেই। আপনি গিরিশবাবুর সঙ্গে জয়েন করছেন না জানি, আপনি কি তবে ক্লাসিকে যাচ্ছেন? আমরা আপনার পায়ের ধুলো, আমাদেরও সঙ্গে নিয়ে চলুন। কি আপদ! আরে ওঠ ওঠ ওঠ! হোটেলের মধ্যে আর নাটক করতে হবে না। তোদের কে বলল আমি ক্লাসিকে জয়েন করেছি? লাইনের সবাই বলা বলি করছে। অর্ধেন্দু মুস্তফি কি চুপচাপ বসে থাকবে? ক্লাসিক তাকে লুফে নেবে। অর্ধেন্দু শেখর এবার ফিকে ধরনের হাসলেন। ক্লাসিক থিয়েটার থেকে তাকে লুফে নেওয়া তো দূরের কথা, কোনো প্রস্তাবই আসেনি। ক্লাসিকের নবীন পরিচালক পুরনো বয়স্ক অভিনেতা অভিনেত্রী সবাইকে বাদ দিয়ে চলতে চায়। তিনি বললেন, যদি কোনো থিয়েটারে যোগ দিই তাহলে কি আর ধুলো পায়ে যাব সেখানে? কেউ এসে পায়ে জল ঢেলে ধুয়ে বরণ করে নেবে, তবে না। যা যা ভাগ। অর্ধেন্দু শেখর ওদের এড়িয়ে পথে নেমে পড়লেন, কিন্তু ওদের কথায় তার মনের মধ্যে একটু একটু জ্বালা করতে লাগলো। ক্লাসিক থেকে আমাকে ডাকেনি, মিনার্ভাও ডাকেনি, আর কেউ সাদাসাদি করবে না। নিজে থিয়েটার খোলার সাধ্য আর নেই। এখন থেকে আমি তবে বাতিলের দলে। রক্তে যার থিয়েটারের নেশা ঢুকেছে সে আর কিছুতেই ছাড়তে পারে না। অর্ধেন্দু শেখর একা একা পথ চলতে চলতে বিড়বিড় করে কোনো একটা পাঠ বলে যান। মানুষের সঙ্গ সহ্য হয় না বলে সন্ধ্যের পর একা এসে বসে থাকেন গঙ্গার ধারে, সঙ্গে একটি বোতল। মাঝে মাঝে একটা করে চুমুক দেন, আর একটা করে গোটা নাটকের সবকটা ভূমিকা গলার স্বর বদলে আবৃত্তি করে যান। অন্ধকার নদী আর এলোমেলো বাতাস তাঁর শ্রোতা। একসময় সেখানেই শুয়ে পড়েন তিনি। কলের জাহাজের ভোঁতে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে পড়ে দেখেন ভোর হয়ে গেছে। অর্ধেন্দু শেখর দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙেন। একটু দূরে একটা পাগল শুয়ে আছে। সেও বলে উঠল, অর্ধেন্দু শেখর তার দিকে একবার তাকিয়ে একটা গান ধরলেন, পতিত ধারিণী গঙ্গে মা গো। অমনি পাগলটি ভেঙচে উঠে গেয়ে উঠল, মাগো মাগো। সেই উন্মাদের গলাটি বেশ গম্ভীর, সুরেলা। গান থামিয়ে অর্ধেন্দু শেখর বললেন, কে হে তুমি বাপধন? তুমিও থিয়েটার থেকে ছাঁটাই নাকি? তার প্রশ্নের উত্তর না দিয়ে সেই উন্মাদ তরতর করে নেমে গিয়ে জলে ঝাঁপ দিল। অর্ধেন্দু শেখর পকেট থেকে একটা আধপোড়া চুরুট বার করে ধরালেন। এত সকালেই বেশ কিছু মানুষ গঙ্গা স্নান করতে এসেছে। ভরা বর্ষার নদীকে মনে হয় যেন এক যৌবন মদমত্তা রমণীর মতন। ছলাৎ ছলাৎ করে ঢেউ এসে ভাঙছে পাড়ে। অনেকগুলি ইলিশ মাছ ধরার নৌকো ছড়িয়ে আছে এধারে ওধারে। অর্ধেন্দু শেখরের শরীরে এখনো নেশার আলস্য রয়ে গেছে। এত সকাল সকাল তার স্নান করার অভ্যেস নেই, গঙ্গা স্নানে পুণ্য অর্জন করারও প্রবৃত্তি নেই। তিনি কিছুটা বিস্মিতভাবে পাগলটির ডুব দেওয়া দেখতে লাগলেন। তার ধারণা ছিল পাগলরা সহজে জল ছুঁতে চায় না। কয়েকবার ডুব দিয়ে পাগলটি দ্রুত গতিতে উঠে এসে অর্ধেন্দু শেখরের সামনে দাঁড়িয়ে হাত পেতে বলল, দে কিছু দে। পাগলটির পরনে একটি ছেঁড়া ধুতি, খালি গা, মুখ ভর্তি দাড়ি। চোখের দৃষ্টিতেই বোঝা যায় তার মস্তিষ্কের স্থিরতা নেই। কি দেব? দে না, কিছু দে না। আমি ভিক্ষে দিই না, যা ভাগ ভাগ ইয়াসে। আমি নিজেই এখন ভিখিরি, অন্যকে দেব কি? পাগলটি তবু গেল না। অর্ধেন্দু শেখর এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। ভাবতে লাগলেন, এ লোকটা ভিক্ষে চাইবার আগে গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হয়ে এলো কেন? ঘাড়টা একটু বেঁকিয়ে দাঁড়িয়ে আছে, চোখের মনি দুটো যেন ঘুরছে, ঠোঁটে বিদ্রুপের হাসি। এ কি কোনো পাগল না ছদ্মবেশী মহাপুরুষ?
আমি বেশ কয়েকবার মঞ্চে পাগল সেজেছি, দর্শকদের হাততালিও পেয়েছি, কিন্তু কিন্তু এমন ঘাড় বেঁকিয়ে তো দাঁড়ায়নি। ঠোঁটের হাসিটায় ওর পাগলামি যেন অন্য একটা মাত্রা পেয়েছে। এই লোকটাকে স্টাডি করলে ভবিষ্যতে আমি পাগলের ভূমিকা অনেক নিখুঁত করতে পারব। তিনি যেন অভিনয় কলার একজন ছাত্র। এই হিসেবে পাগলটিকে নতুন আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। একসময় উঠে এসে ওর কাঁধে হাত দিয়ে বললেন, চলো দোস্ত, গরম গরম জিলিপি খাবে, আমার কাছে এখনো 2 আনা পয়সা আছে। পরদিনও অর্ধেন্দুশেখর ওই জায়গাটিতে এসে পাগলটির পাশে বসে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করতে লাগলেন অনেকক্ষণ ধরে। পাগলটি মাঝে মাঝে 2-4টি বাক্য বলে, হাসে, হঠাৎ হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে দিতে কাঁদে। অর্ধেন্দুশেখর তার জন্য খাবার কিনে আনেন। গরম রাধাবল্লভী হাতে নিয়ে সে মাঝখানে একটা ফুটো করে ফুঁ দেয়। তারপর যেন প্রেমিকাকে অনুনয় করছে এই ভঙ্গিতে রাধাবল্লভীর দিকে তাকিয়ে বলে, এই তোমাকে একটু খাই। অর্ধেন্দুশেখর তাঁর প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি মনে এঁকে রাখেন। মঞ্চের সঙ্গে সম্পর্ক না থাক, তবু তিনি অভিনয় শিখে চলেছেন। মঞ্চের বাইরেই তো প্রকৃত অভিনয় শিক্ষা করা যায়। দিন চারেক তিনি পাগলটির সঙ্গে অনেক সময় কাটালেন। তারপর পাগলটি যেন কোথাও উধাও হয়ে গেল। তারপর তিনি ভিড়ে গেলেন শ্মশানের পাশে বসা এক সাধুর আখড়ায়। এখানে মদ গাঁজা সবই চলে। সাধুটি যে 1 নম্বরের ভণ্ড তা বুঝে যেতে অর্ধেন্দুশেখরের একটুও দেরি হল না। সম্ভবত কোনো ফেরার ডাকাত বা খুনি আসামি সাধু সেজে আছে। তা হোক না, এরকমও তো কোনো নাটকের চরিত্র হতে পারে। সব ধরনের চরিত্রই নাটকের কাজে লেগে যায়। প্রতি সন্ধেবেলা কলকাতা শহরের বিভিন্ন মঞ্চে যখন জ্বলে ওঠে পাদপ্রদীপের আলো, মুখে রং মেখে নটনটিরা যখন হাসি কান্নার অভিনয় করে যায়, অর্ধেন্দুশেখর বসে থাকেন অন্ধকার গঙ্গার ধারে, বেশিরভাগ দিনই একা, নিঃসঙ্গ। তার অভিমানের দীর্ঘশ্বাস আর কেউ টের পায় না। গঙ্গার ধারে যাবার জন্য তাকে রামবাগানের মধ্য দিয়ে আসতে হয়। সন্ধ্যের সময় এই অঞ্চলটাতে বেশ ভিড় থাকে। একটু অন্ধকার হবার পরই যেন এখানে অনেক ফুল ফোটে। সেই সব ফুলের টানে ছুটে আসে অনেক রসের নাগর। একদিন একটা বাড়ির মধ্যে খুব চেঁচামেচি শোনা গেল। একটি স্ত্রীলোক ডুকরে কাঁদছে, আর গর্জন করছে 2-3টি পুরুষ। মনে হয় যেন একটা খুনোখুনি কাণ্ড ঘটতে চলেছে। সে বাড়িটার দরজার সামনে জড়ো হয়েছে অনেক মানুষ, যেন এখনই কোনো সাংঘাতিক নাটকীয় কাণ্ড ঘটে যাবে। কৌতূহলী হয়ে অর্ধেন্দুশেখর জনতার পেছনে দাঁড়িয়ে গোড়ালি উঁচু করে উঁকি দিলেন। ও হরি, নাটকীয় কাণ্ড কিছু নয়, সত্যি সত্যি নাটক। কোনো শখের নাট্যদল নীলদর্পণ নাটকের মহড়া দিচ্ছে। অর্ধেন্দুশেখর সেখান থেকে আর নড়তে পারলেন না। এই নীলদর্পণে তিনি কতবার কত চরিত্রে অভিনয় করেছেন। শেষবার নীলদর্পণ মঞ্চস্থ হবার পরেই আমার এমারেল্ড থিয়েটার উঠে গেল, আর আমারও কপাল পুড়ল। লম্বা একটি হল ঘরের মেঝেতে শতরঞ্জি পাতা, 2-4টে চেয়ার ছড়ানো, 10-12 জন লোক বিভিন্ন পাঠ মুখস্থ বলে যাচ্ছে। মাঝখানে পরিচালকের হাতে খাতা। দরজা বন্ধ রেখেও বাইরের লোকদের আটকানো যায় না। তারা জানলা দিয়ে উকি ঝুঁকি মারে, বাইরে গোলমাল করে। তাই দ্বার উন্মুক্ত করে পাবলিককে রিহার্সাল দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। তারা চুপ করে দাঁড়িয়ে দেখবে এই শর্তে। মাঝে মাঝে তাদের মধ্যে ফিসফিসানি শুরু হলে পরিচালক চেঁচিয়ে ওঠে, সাইলেন্স, সাইলেন্স। গঙ্গার ধারে আর যাওয়া হলো না অর্ধেন্দুশেখরের। সেখানে জনতার মধ্যে সেঁটে রইলেন। একটু একটু করে এগোচ্ছেন সামনের দিকে। পাড়ার ক্লাবের শখের অভিনয়, কেউই তেমন তৈরি নয়।
এক একজন তোতলাচ্ছে, এক একজন পাঠ ভুলে যাচ্ছে, তবু তাই দেখে যাচ্ছেন নটচূড়ামণি অর্ধেন্দু শেখর। হঠাৎ এক সময় তিনি চেঁচিয়ে উঠলেন, চুপ, তুম সালা নালায়েক আছে। সবাই চমকে ফিরে দাঁড়ালো। পরিচালক ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কে কে বললে? দর্শকরা এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। ঠিক কে যে বলেছে তা বোঝা যায়নি। অর্ধেন্দু শেখর লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলেছেন। এভাবে মহড়ায় বিঘ্ন ঘটানো তার উচিত হয়নি। পরিচালক আবার ধমকে উঠে বলল, এমন ভাবে ডিস্টার্ব করলে আমি কিন্তু কাউকে অ্যালাউ করব না। একদম স্পিকটি নট হয়ে থাকতে হবে। আবার শুরু হলো। অর্ধেন্দু শেখর ঠেলে ঠুলে একেবারে সামনে এসে পড়লেন এক সময়। হলঘরের অভিনেতারা পাঠ বলে যাচ্ছে, তিনিও ঠোঁট নেড়ে চলেছেন। প্রত্যেকটি ভূমিকাই তাঁর মুখস্থ। কতবার কতজনকে তিনি এইসব অভিনয় শিখিয়েছেন। শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন তিনি। কোনো কাণ্ড জ্ঞান রইল না। মনে মনে পাঠ বলে যাচ্ছিলেন। আবার এক সময় গর্জন করে উঠলেন, আমি তোমার বাপ কেন হব? আমি তোমার ছেলে আর বাপ হইতে চাই। সাহেবের ভূমিকায় যে ব্যক্তিটি অভিনয় করছে তার বাচন ভঙ্গি একেবারে ভীত বাঙালির মতো। না আছে তেজ, না আছে দাপুট। যে কোনো সাহেবের ভূমিকায় অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা অর্ধেন্দু শেখরের তা সহ্য হবে কেন? এবারে আর গন্ডগোল সৃষ্টিকারীকে শনাক্ত করতে দেরি হলো না। তোরাব চরিত্রের অভিনেতাটি ছুটে এসে অর্ধেন্দু শেখরের টুটি চেপে ধরে বলল, শালা, তুই আমাদের ভ্যাং চাচ্ছিস? মারবো এক রদ্দা। না না, ভ্যাং চাইনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সন্ডা মার্কা সেই লোকটি অর্ধেন্দু শেখরকে এক ঝাঁকুনি দিয়ে বলল, ভুল হয়ে গেছে। তুই কোন ক্লাবের? আমাদের থিয়েটার ভন্ডুল করতে এসেছিস? আগে আগে না, আমি কোনো ক্লাব থেকে আসিনি। সত্যি ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। লোকটি তবু অর্ধেন্দু শেখরকে চপেটাঘাত করতে উদ্যত হলো। অন্য দর্শকরাও বলতে লাগলো, পরিচালকটি শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল অর্ধেন্দু শেখরের দিকে। সে এবার বলল, এই মারিস না, ওকে আমার সামনে নিয়ে আয়। অর্ধেন্দু শেখরকে হিড়হিড় করে টেনে আনা হলো মাঝখানে। পরিচালক ভালোভাবে নিরীক্ষণ করে জিজ্ঞেস করল, আপনি কে? দীর্ঘকায় গৌরবর্ণ অর্ধেন্দু শেখরের মুখে খোঁচা খোঁচা 5 দিনের দাড়ি। ধুতির ওপর উড়নিটা বেশ মলিন, মাথার চুল অবিন্যস্ত। তিনি নিরীহ গলায় বললেন, আগে আগে আমি কেউ না, এমনি রাস্তার লোক। নীলদর্পণ 2-3 বার দেখেছি কিনা, তাই মুখ ফসকে বেরিয়ে এসেছে। আমার নাম ছনে মিত্তির। ছোটবেলা থেকে আমি থিয়েটারের নামে পাগল। আপনার গলা শুনে যদি চিনতে না পেরে থাকি, তাহলে আমি থিয়েটারের কিছুই বুঝি না। আপনি যে সে লোক নন, আপনি মুস্তফি সাহেব। ধরা পড়ে গেলেন অর্ধেন্দু শেখর। যতই নাটকের থেকে দূরে থাকার চেষ্টা করুন না কেন, সেই নাটকের মধ্যেই এসে পড়লেন নাটকীয়ভাবে। এরপর আবার কি মঞ্চে পা রাখবেন অর্ধেন্দু শেখর? নয়নমণি কি আবার মঞ্চে ফিরবে গুরুর হাত ধরেই? মঞ্চে কি আবার ফিরবে গিরিশ অর্ধেন্দু শেখরের যুগলবন্দি? আর গিরিশের গুরু দক্ষিণেশ্বরের সেই পরমহংসের চেলা নরেন। বিবেকানন্দ হয়ে সে এখন কোথায়, কোন দেশে, কি করছে সে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন একাদশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। রবি সৌমেন চক্রবর্তী, বিপিন অরিত্র মিত্র,
জাদু গোপাল ভিকি দাস, দ্বারিকা স্পন্দন দাস, বসন্ত মঞ্জরি ছন্দবাণী দত্ত, অর্থেন্দু কার্তিক ঘোষ, গিরিশ জয় মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।